গত 2 বছর যাবত আমরা এই লাইনে আসছি, লটারি করেছি, আবেদন করতে পারি নাই। একবার 10,000 টাকা দিয়ে এই লাইনে আসা অনেক টাকা খরচ, তারপরেও কোনো কারণে হয়তো আমাদের বিষয়টা ক্লিয়ার হতে পারছি না আমরা, যে এত পরীক্ষা স্কিল টেস্ট আপনার 190 মার্কের মাধ্যমে 200 মার্কের মাধ্যমে 195 পেয়ে এনে রোস্টার করতে হয়। অনেক হার্ডলি একটা বিদেশি ভাষা শিখে আমাদের এই পর্যায়ে আসতে হয়। অথচ আমাদের এই কার্যক্রমগুলো আমাদের সরকারি মালিকানাধীন যে বইসেল ইনার কর্মকর্তারা অযোগ্যতা আমি বলবো, কারণ তারা ইস্যু বাণিজ্যের সাথে জড়িত। আমরা 2টা বছর এখানে পরিশ্রম করে এই জায়গাতে আসছি, কিন্তু আমরা ফলাফল পাচ্ছি না। কারণ আগে 2000 এই মোবাইলটা তাদের বক্তব্য হচ্ছে যে আগে আমরা 2011 সালে কর্মী পাঠাচ্ছিলাম এই মৎস্য সেক্টরে, তো ওনারা চলে গেছে। তো ওনারা বইসেল কিন্তু জানে যে এখানে ইস্যু হবে কি হবে না, HID কোরিয়ার সাথে ওরা কিন্তু ভালোভাবে সাক্ষাৎ জানে, কিন্তু তারপরেও ওরা ইস্যু করালো আমাদের 3200 জনকে মৎস্য কনস্ট্রাকশন শিপ বিল্ডিং। কিন্তু এখন পর্যন্ত এই 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছরে মাত্র 2 জন কোরিয়াতে গেছে। অথচ ম্যানুফ্যাকচারিংয়ে ইস্যু প্রত্যেকটা ইস্যুতে বছরে 3 থেকে 4 বার ইস্যু হয়। ওই খাতে 200-250 জন মিনিমাম হয়, এটা মিনিমাম। কিন্তু আমাদের যে 3টা খাত নতুন করে এখানে মাত্র 1 বছরে 2টা ইস্যু কেন হলো? এখন বিষয় হচ্ছে আমরা অত কিছু বুঝি না, আমাদের একটাই দাবি হচ্ছে যে আমরা এই ন্যায্য অধিকারটা আমরা এখানে নিতে আসছি। ধারাবাহিকভাবে ওনাদের সাথে আমাদের প্রতিবারই মিটিংয়ে বসতে হইতেছে এবং ওনারা আমাদেরকে আশ্বাসও দিচ্ছে, এবং যে আশ্বাসটা দিচ্ছে যে আমাদের মাইগ্রেশনের ব্যাপারে ওনারা কথা বলবে, এবং মাইগ্রেশনের ব্যাপারে আমাদের কিছু প্রতিনিধি টিম ওদের সাথে বসার মানে ওই প্রেক্ষিতেই আমরা সবাই আসছি। এবার বলছে যে 10 জন 15 জন করে আসতে পারবো না, তোমরা একজন একটা গুগল ডক্স ফর্মের মাধ্যমে সবাই জড়ো হয়ে মানে 700-800 জন বা যতজন আছে সবাই একটা মানে সবাই মিলে সমষ্টিগতভাবে তোমরা আসো। এখন সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা গুগল ডক ফর্মের মাধ্যমে মাইগ্রেশনের ব্যাপারে একটা দাবি নিয়ে আমরা আসছি। এখন 700 জন গুগল ডক ফর্ম ফিল আপ করছে, 700 জন প্লাস। এখন মাইগ্রেশনের একটাই দাবি, আমাদের যেহেতু 3 সেক্টরে শূন্য ইস্যু, এই শূন্য ইস্যুতে তো আমাদের বসে থাকা কোনো লাভ নাই, আমাদের এই সেক্টর চেঞ্জ করে দেয়। এবং আমাদের যৌক্তিক দাবি যেটা হচ্ছে 2022 সালে মানে ম্যানুফ্যাকচারিং থেকে শিপ বিল্ডিং এ কনভার্ট করেছে 2022 সালে, এবং এটা যৌক্তিক দাবি, এটা HRDর সাথে বয়েসেল বসে এটা কনভার্ট করছে। এখন আমাদের কেন এই কনভার্টটা হবে না? এখন আমাদের 3 সেক্টর সার্কুলার দিছে, আগে 3 সেক্টর সার্কুলার ছিল না। এখন শিপ বিল্ডিং, মৎস্য, কনস্ট্রাকশন 3 সেক্টর সার্কুলার দেও, এখন শূন্য খাতে শূন্য ইস্যু, এরপরে কেন মাইগ্রেশন হবে না? এবং আগে 2022 সালে মাইগ্রেশন হয়েছে, এখন কেন হবে না এটা বয়েসেলের কাছে আমরা জানতে আসছি, এবং এটার জবাব বয়েসেল দিবে। আপনারা সবাই জানেন যে বুয়েসেল একটা সরকারি প্রতিষ্ঠান, অনেক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসবে। বুয়েসেল দীর্ঘদিন যাবৎ ম্যানুফ্যাকচারিং কাজে দক্ষিণ কোরিয়া লোক পাঠায়, সরকারিভাবে তারা পরীক্ষা দেয়, স্কিল টেস্ট হয়, মেডিকেল হয়। একটা স্টুডেন্ট মিনিমাম 1 বছর পড়াশোনা করা লাগে, চাকরি পড়াশোনা বাদ দিয়ে তারা পড়াশোনা করে। তো বুয়েসেল 2022 থেকে আবার নতুন খাত শুরু করছে, আপনার শিপ বিল্ডিং। 2023 এসে আরও 2টা যোগ করছে, ফিশারিজ এবং কনস্ট্রাকশন। তো আমরা 2023 সালে আমরা ফিশারিজ, কেউ কনস্ট্রাকশন, কেউ শিপ বিল্ডিংয়ে পরীক্ষা দিছি। আমাদের প্রায় এখানে 5000 লোক, আর ম্যানুফ্যাকচারিংয়ে তো আছেই। তো আমাদের শিপ বিল্ডিং, কনস্ট্রাকশন এবং ফিশারিজ, এই 3টা খাতে মানে আমাদের 1 বছর চলে গেছে, একটা ইস্যুও হয় না। মানে আমাদের টোটাল ইস্যুর মেয়াদ হচ্ছে 2 বছর। হ্যাঁ, তো ওরা এর আগে উৎপাদনে যখন কম ইস্যু হয় মানে ম্যানুফ্যাকচারিংয়ে, তারা বুয়েসেল আমাদেরকে কি অজুহাত দিচ্ছে জানেন? বুয়েসেল বলছে আমাদের দেশের লোকের নাকি ম্যানার ভালো না, তারা কোম্পানি চেঞ্জ করে, তারা মালিকের সাথে ভালো বিহেভিয়ার করে না। মান না নিলাম ম্যানুফ্যাকচারিং এর লোকদের স্বভাব ভালো না, কিন্তু আমার যুক্তির দাবি হচ্ছে যে ধরলাম ম্যানুফ্যাকচারিং এ আমাদের দেশের লোকেরা খারাপের জন্য ইস্যু হচ্ছে না, তারা দায়িত্বশীল না। মৎস্য, কনস্ট্রাকশন, শিপ বিল্ডিং তো নতুন ক্ষেত, তাহলে এই ক্ষেত্রে কেন ইস্যু হবে না? এবং যেহেতু ইস্যু হচ্ছে না, আমরা বলছি আপনারা আমাদেরকে যারা শিপ বিল্ডিং, কনস্ট্রাকশন, ফিশারিজ আছে, আপনারা আমাদের কনভার্ট করে ম্যানুফ্যাকচারিং এ দিয়ে দেন। এখন তারা এ ব্যাপারে আমরা 2-3বার কথা বলছি, তারা আমাদেরকে তারিখ দিচ্ছে, কয়েকবার আসছি, তারা এটার ভিতরে এখনো কোনো সমাধান করে নাই। 2022 সালে শিপ বিল্ডিং থেকে ম্যানুফ্যাকচারিং এ কনভার্ট হয়েছে, তাহলে এখন কেন হবে না? আমাদের এখানে 64 জেলা থেকে লোক আসছে, অনেক কষ্ট করে। যেমন আমি অফিসে জব করি, আমার ডিউটি ছুটি দিতে চায় না, আমি অনেক কষ্টে স্যারকে ম্যানেজ করে আসছি। আজকে 64 জেলা থেকে লোক আসছে, তারা আজকে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে বলে এখন তারা আমাদের প্রতিনিধি লোক পাঠাইছে, আমাদের একটা অ্যাডমিনের প্রতিনিধি লোক, তার সাথে কোনো সমাধান দিচ্ছে না, তারা আবার তারিখ ফিরিয়ে দিতেছে। বারবার তাদের এই প্রতারণা, বারবার আমাদেরকে যে হয়রানি করতেছে, আমরা এটা রাষ্ট্রের কাছে, আইনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমরা এখানে আন্দোলন করতে আজকে আসি নাই,
আন্দোলন করতে আসার কোনো কথা ছিল না। আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের স্বপ্ন ছিল আমরা কোরিয়া যাব, আমরা দেশের জন্য টাকা পাঠাবো, আমাদের দেশে রাজস্ব আয় বৃদ্ধি পাবে। আমাদের স্বপ্ন একটা, আমরা সবাই এখানে তরুণ, এখানে আপনার 21 থেকে শুরু করে ম্যাক্সিমাম 39 ইয়ার্স ওল্ড, মানে এর ভিতরে। তো আমরা তো দেশের জন্য যাব, এবং বুয়েসেল একটা দেশের প্রতিষ্ঠান। তারা কেন দেশের এই প্রতিষ্ঠান হয়ে, সরকারি প্রতিষ্ঠান হয়ে, এবং তারা সবচেয়ে বড় একটা দুঃখজনক ব্যাপার, ইস্যু কম হচ্ছে তার ভিতরে তারা ইস্যু বাণিজ্য করে। আমার পরিচিত 3 জন গেছে 16 লাখ টাকা কন্ট্যাক্ট করে, তাদেরকে টাকার মাধ্যমে তারা ইস্যু করে। হ্যাঁ, তারা দুর্নীতির সাথে ইস্যু কম এবং তারা দুর্নীতির সাথে জড়িত। তাদেরকে যখন জানানো হয় তারা বলে এই ব্যাপারে আমরা কিছু জানি না। তাহলে কে জানে? এই বাংলাদেশে দক্ষিণ কোরিয়ায় লোক পাঠায় একমাত্র বুয়েসেল যদি এটা না জানে তাহলে কে জানে? তা কি প্রাইভেট কোনো এজেন্সি জানবে? প্রাইভেট কোনো এজেন্সি কি লোক পাঠায় দক্ষিণ কোরিয়ায়? আপনি যদি আমাকে প্রমাণ দিতে পারেন যে কোনো প্রাইভেট কোনো কোম্পানি দক্ষিণ কোরিয়া লোক পাঠায়, তাহলে আমি বলবো যে বুয়েসেলের কোনো দায় নাই। কিন্তু একমাত্র বুয়েসেল বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া লোক পাঠায়, তাহলে বুয়েসেল কেন এই দায়ভার নিবে না? এবং বুয়েসেল আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ আমাদের ইস্যু কম হচ্ছে, নেপালে ইস্যু বেশি হচ্ছে, পাকিস্তানে বেশি হচ্ছে, আমরা আমাদের প্রতিনিধি লোক আমরা পাঠাবো। কিন্তু তারা তাদের প্রতিনিধি লোক পাঠায় নাই। আমরা এর সরকারের কাছে, আইনের কাছে সুষ্ঠু বিচার চাই, এবং এটা আমি আইনের মাধ্যমে এটা যাচাই বাছাই হোক। বুয়েসেল 2009 সাল থেকে বাংলাদেশ এবং এইচআরডি কোরিয়া সমঝোতা স্মারকের মাধ্যমে বুয়েসেল দক্ষিণ কোরিয়াতে কর্মী প্রেরণ করে থাকে। এটা একটা অনেক লং প্রসেস। আমরা এখানে আজকে এসেছি, একদম দেয়ালে পিঠ থেকে গেছে। আমার বাবার অর্থনৈতিক অবস্থা, আমার মায়ের অর্থনৈতিক অবস্থা, আমার ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা, এখানে যারা আছে প্রত্যেকেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা অনেক চেষ্টা করে, অনেক কষ্ট করে 2 থেকে 3 বছর এবং তারও অধিক সময়ে এইখানে ব্যয় করে ভাষা শিখে তারা রোস্টার হয়েছে। 2023 সালে বুয়েসেল 3টা নতুন সার্কুলার দিয়েছিল। একটা হচ্ছে শিপ বিল্ডিং, একটা হচ্ছে তো তারা সার্কুলার দেওয়ার পরে তারা গিয়ে আমাদের 3200 প্লাস গিয়ে আমরা রোস্টার হই। আমরা রোস্টার হওয়ার পরে আমাদের রোস্টারের মেয়াদ থাকে 2 বছর। 2 বছরে 3200 এই কর্মীর মধ্যে এখনও পর্যন্ত 5 জনও যাইতে পারে নাই। তো এই যে যাইতে পারতেছে না, এটার ব্যর্থতার দায় কার? শুধুমাত্র কি আমাদের, নাকি এখানে যারা সেন্ডিং এজেন্সি আছে তাদের? তারা কেন এই কর্মীগুলোকে ইপিএসের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে পাঠাতে পারতেছে না? এই জায়গায় তাদের ব্যর্থতাটা কি? আমরা এখানে এসেছি, আমাদের 1 বছর রোস্টারের মেয়াদ শেষ হয়ে গেছে ইতিপূর্বে। আমরা চাচ্ছি সুষ্ঠু একটা সমাধান, এবং আমাদের দাবিটা গিয়ে আমরা ম্যানুফ্যাকচারিংয়ে পূর্ণ মেয়াদে কনভার্ট চাচ্ছি। এবং এই দাবি নিয়ে আমরা বুয়েসেলের কাছে বিগত দিনে বেশ কয়েকবার স্মারকলিপি দিয়েছি এবং তাদের সাথে আমরা আলোচনা করেছি, কিন্তু বুয়েসেল গাফিলতি করছে। তারা কোনো সঠিক সমাধান আমাদেরকে দিচ্ছে না, এবং প্রতিনিয়তই আমরা তাদের সঙ্গে যখন আলোচনায় বসতে যাচ্ছি তারা আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে এখান থেকে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমরা বিভিন্ন জেলা থেকে এখানে এসেছি, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমরা এখানে বারংবার আছি, কিন্তু বুয়েসেল এটাকে আমাদের পাত্তা দিচ্ছে না। বুয়েসেলের বিরুদ্ধে এখন এত পরিমাণে অভিযোগ জমে গেছে যেটা বলা বাহুল্য। এই ইপিএসকে কেন্দ্র করে বুয়েসেল এত পরিমাণে সার্কুলার দিয়েছে, এবং সার্কুলারের পরিবর্তে তারা এখন ইস্যু বাণিজ্য করতেছে, এবং সেই তথ্য প্রমাণিতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া পর্যন্ত এগুলো উঠে এসেছে, এবং এই দায়গুলো বুয়েসেল কখনোই নিতে যাচ্ছে না। আমরা এখানে এসেছি শুধুমাত্র সুষ্ঠু সমাধানের জন্য। আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আসি নাই, আমরা কোনো বিভিন্ন অপপ্রচারের জন্য আসি নাই। আমরা এসেছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে, এবং আমরা চাচ্ছি আমাদের যে 3200 ভাই আছে তাদেরকে পূর্ণ মেয়াদে ম্যানুফ্যাকচারিংয়ে কনভার্ট করা হোক। এই কনভার্টের যে বিষয়টা বুয়েসেল বলতেছে কি যে এটা সিস্টেমে নাই, হবে না। এটা অন্য নেপালে কিন্তু বর্তমানে রানিং হচ্ছে, চলমান। কনভার্টের সিস্টেমটা নেপালে হচ্ছে, তাহলে আমাদের দেশে সিস্টেম আছে, একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়, বুয়েসেলের একটা ব্যর্থতা আছে। ব্যর্থতা হচ্ছে কি, উনি 3300 যে 3 খাতের শিপ বিল্ডিং উৎপাদন খাতের কথা বাদ দিলাম, এই 3 খাতে আপনার 3300 লোক ইস্যু করাইছে। 33 জন লোকে কিন্তু তার পাঠানোর ক্ষমতা এখন পর্যন্ত হয়নি। তারা 33 জন যদি পাঠাতো তাও 1% লোক যেত। 3300 লোকে যে আমাদের ঝুলে রাখছে, এর কোনো সমাধান। এরপরে বলতেছে এজেন্ট নিয়োগ হবে। আমাদের পরীক্ষায় পাশ করার রোস্টার হওয়ার পর 2 বছর মেয়াদ থাকে। তো 2 বছর মেয়াদ হওয়ার আমি প্রথম মাসেতে আমরা শুনে এসেছি এজেন্ট নিয়োগ হবে। প্রথম ইস্যু, দ্বিতীয় ইস্যু, এরকম 5টা ইস্যু চলে গেছে। 5টা ইস্যুতে এজেন্ট নিয়োগ হয়েছে কিনা হয়েছে আমরা জানি না, তারা শুধু ওইটাই বলে। তাহলে আর আছে 1 বছর। 1 বছর আমরা 5টা ইস্যু সামনে আছে, তাই ওই জায়গায় এজেন্ট যদি নিয়োগ হয়েছে কিনা হয়েছে আমরা জানি না। কিন্তু এর মধ্যে আমাদের ইস্যু লোক গেছে মাত্র 2 জন। এর মধ্যে মনে করেন 2-1 লোকের ইস্যু হয়েছিল, তার মধ্যে আমি ছিলাম। আমাদের 5টা লোকের এক কোম্পানিতে ইস্যু হয়েছে। ইস্যু হওয়ার পর 90 দিন পর বাতিল হয়েছে। তা 90 দিনের আগ মুহূর্তে আমরা বলছি যে স্যার আমাদের তো এরকম ইস্যু হয়েছে, ইস্যু বাতিল হয়ে যাচ্ছে, এতদিন তো হয়ে গেছে। কোনটা বলে ডিপিএস সিস্টেম কোরিয়া নিয়ম, আমরা আসলে এইভাবে কিছু জানি না। ইমেইল করলে বলে না, বা আমার হোয়াটসঅ্যাপে ফোন দিলে ওয়েট বিরাদার
এই নাকি স্যার আছে, সময় নষ্ট হচ্ছে। আর অর্থনৈতিক সবচেয়ে বড় সমস্যা আমি মনে করেন এই যে এই লাইনে আসাতে যেহেতু আমি রোস্টার হয়েছি বা আমার তো বিশাল ইস্যু হয়েছে, আমি পারিবারিকভাবে বলছি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার মা বাবা কাছে কবে হবে, কিন্তু কবে যে হবে এটা তো আমি জানি না। এই লাইনে যে আছে সে একমাত্র জানে। আমার ভিসা হয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স করছি, মেডিকেল করছি, যক্ষা টেস্ট করছি, ফ্লাইটের ডেট আসবে চুক্তি বাতিল হয়েছে। ইন্দ্রা আমার তো একটু তথ্য দিতে পারে, যে কোম্পানি ইস্যু করছে সে মালিকের নাম্বারও পর্যন্ত আমি দিচ্ছি, কারণ আমি তো সরাসরি যতই ভাষায় পরীক্ষা পাস করছি, আমি কথা বলতে না, তাদের তো সিস্টেম এক হবে না, মন্ত্রণালয় কীভাবে কথা বলতে হয়, দপ্তরে বা কোন জায়গায় কথা বলতে হয়, কিন্তু এইসব কোনো সিস্টেমে এদের না কোনো সমস্যা আছে, মানে কোনো গুরুত্ব দেয় না, এড়িয়ে যায়, বুঝছেন। আপনি একটা প্রশ্ন করছেন, এড়া যাচ্ছে। আর এই যে 1800 যে লোকের বিষয়, এটা এরা কনভার্ট করতেছে না, নতুন করে আপনার নিয়োগ দিতে পারতেছে না। আমাদের যদি 5% হতো তাতেও তো অন্তত 100-200 লোক যায় 3300 লোকের ভিতরে। আমি যাবো আরেকজন, সেটা কোনো বিষয় না, মানে আমার ভাই বেরাদার যাক, এত লোকের প্রতিটা লোকের যে ঢাকা আমরা আসছি, পরীক্ষা দিছি, আবেদন করছি, আমাকে তো এক ধাপে পরীক্ষা নেই, 3-4 ধাপে পরীক্ষা হয়েছে। আর বিভিন্ন জেলাতে আসতে হলে কারণ 1-2 দিন থাকা লাগে ঢাকা, আর ঢাকা তো আপনার যে কোনো একটা বিষয় সব জানেন, টাকা ছাড়া কোনো কথা নেই। সকল দিক দিয়ে আমরা এই যে রয়েছি, আমি ফায়ার সার্ভিসে পরীক্ষা দিছি, এই লাইনের জন্য রয়েছি, আমি পরীক্ষা বাদ দিয়ে দিছি, যে মানে একটা থাকে তো মানুষের আশা, আমার বিষয় ইস্যু হয়ে গেছে, আমি তো অন্য লাইনে যাবো না, এটা তো মানুষ। তা আমার মতন যে আমার সব ভাই ব্রাদার রয়েছে, আমাদের অনেক সংক্ষেপ বিষয় আছে, আমাকে এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে কনভার্ট করুক, ইস্যু হোক আর না হোক, আমরা ইস্যু হবে কিনা হবে সেটা সিস্টেমের পর, পিছনে যেরকম আসছে আমাদের সাথে, এটা বলে আমি এটা হচ্ছে দায়ভার হচ্ছে আপনার হচ্ছে বইসেলের এবং বইসেলের সংশ্লিষ্ট যে কর্মকর্তাগুলো আছে তাদের। আমরা আপনার ইতিমধ্যে লক্ষ্য করলে দেখবেন একটা নিউজ প্রকাশিত হয়েছিল যেখানে ডক্টর আসিফ নজরুলের কাছে হস্তক্ষেপ চাওয়া হয়েছিল। তো উনি বলছে যে 20 লক্ষ টাকা দিয়ে তারা জামানত নিয়ে এবং 10 লক্ষ টাকা জামানত নিয়ে কোরিয়া পাঠাবে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু কোনো মানে পদক্ষেপ নেয় নাই, মানে তারা যে সমাধান করবে এই বিষয়ে কিন্তু তারা আগায় নেয়। তারা চেষ্টা করছে যে যেটা এই বিষয়গুলোকে হ্যান্ডেল করা, এবং আমাদের কিন্তু 2টা বছর মেয়াদ থাকে, সেই মেয়াদের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের অলরেডি 1টা বছর চলে গেছে। 3227 জনের মধ্যে 1% ইস্যু হয় না এখন পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা 1টা বছর যেহেতু চলে গেছে, আরেকটা বছর আছে, অটোমেটিকলি আমাদের কিন্তু ডিলেট হয়ে যাবে। যেখানে বয়েসেল আমাদের বলে যে 3 জনের 1 জন হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া যেতে পারবে, সেই ক্ষেত্রে এনারা কিন্তু 1%ও পাঠাতে পারতেছে না। তাহলে এই ড্রাইভারটা কার? আমরা ইতিমধ্যে কিন্তু হচ্ছে মালয়েশিয়ার বিষয়, এখানে যে যাওয়ার যে সিস্টেম, আপনাদের 3টা খাত ঠিক করে দিচ্ছে, 3 খাতে ট্রেনিং নিছেন আপনারা। হ্যাঁ জি। টাকা পয়সার ব্যাপারটা কি? হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা হচ্ছে ভাষা শিখি, ভাষার একটা কস্টিং আছে। অন্যান্য হচ্ছে যে টিচাররা আছে, কেউ 20,000 দিয়ে শিখছে, যারা ঢাকাতে শিখছে থাকা খাওয়া খরচ মিলে ফেলে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়েছে। সেই ক্ষেত্রে আবার পর্যায়ক্রমে আমরা পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পরে পাস করার পরে আবার স্কিল টেস্ট, আবার হচ্ছে মেডিকেল, জব অ্যাপ্লিকেশন, সব কিছু মিলায় মোটামুটি হচ্ছে একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হয়। আমি এক্স্যাক্টলি হচ্ছে বলতে পারছি না। তারপরে কিন্তু না, জামানতের যে বিষয়টা এটা হচ্ছে আমাদের যখন ইস্যু হয়ে যায় তখন কিন্তু এটা জামানতের বিষয় আসে। আর আমাদের তারা বারবার কিন্তু আমাদের দোষ দেয় যে আমাদের দক্ষিণ কোরিয়া গামী যে কর্মীরা আছে, যে আমাদের যে ভাইরা আছে, এরা হচ্ছে নাকি দক্ষিণ কোরিয়া যে মালিকের কথা শুনে না, ঠিকভাবে কাজ করে না, এই দোহাইটা দিয়ে কিন্তু তারা কিন্তু পার পেয়ে যায় প্রতিবার। এই জন্যই আমাদের এই আসিফ নজরুল, মানে যিনি বলছিল হাসতে হাসতে যে যদি কোনোদিন আমি সুযোগ পাই তাহলে আমি মন দিয়ে হৃদয় দিয়ে কাজ করতাম, তো আমরা কি সেটার কি প্রতিফলন পাইছি? কোনোভাবেই না। তো উনি উল্টা কি করলো, 20 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা, এখানে যে হিউজ একটা লোক আছে গ্রামের প্রত্যন্ত গ্রাম থেকে আসছে, তারা কি 20 লক্ষ টাকা দেওয়ার মতন অ্যাবিলিটি রাখে? এটা কোনোভাবেই পসিবল নয়। যেখানে আমরা নামমাত্র খরচে বয়েসেলের মাধ্যমে কিন্তু দক্ষিণ কোরিয়া যেতে পারি। উচ্চ আকাঙ্ক্ষার যে হচ্ছে বিলাসিতার জীবন, এটা কিন্তু আমরা সবাই স্বপ্ন দেখছি। আমরা রাতে একটা ছেলেও বলতে পারবো না যে আমরা ঘুমোতে পারি ঠিকভাবে। এমনকি শুধু এটা না, 2012 সাল পর্যন্ত আছে যারা হচ্ছে ওয়েট করতেছে। এখন আজকে কথা হয়েছে, আজকে এমডি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। আজকে কিন্তু আমরা নর্মালি আসছিলাম যে উৎপাদন খাতে কনভার্ট করার জন্য, যেহেতু আমাদের যে 3টা খাতে ইস্যু হচ্ছে না, আপাতত যে খাতটাতে নর্মালিভাবে হচ্ছে 200-250 জন করে ইস্যু হচ্ছে, সেই খাতে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করতেছিলাম। সেই ক্ষেত্রে তারা বলে কি যে আমরা এইচআরডি কোরিয়ার কাছে আবেদন করব, সেক্ষেত্রে তোমরা মঙ্গলবারে আসো, এইভাবে হচ্ছে ডেট প্রতিনিয়ত কিন্তু পেছাইতে থাকে। এই হচ্ছে মানে আমরা এখানে আসলে তারা কিন্তু জানে যে এত টাকা খরচ করে একটা দিন স্টে করে কিন্তু কোনো ছেলেপেলে থাকবে না,